সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক এবং কলামিস্ট মাহবুব আলম। মাহবুব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য খবর এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি, অতিথির মুখ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ শুনে থাকি। আজও আমাদের হাতে অনেকগুলো খবর রয়েছে। মাহবুব ভাই, নিশ্চয়ই আপনার চোখে পড়েছে গত বুধবার সন্ধ্যা 6টায় পুরান ঢাকার মিটফোর্ড হসপিটালের সামনে এক যুবককে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করা হয়েছে। তার চোখ, মুখ এবং মাথা থেতলে দেওয়া হয়েছে। এটি একটি ঘটনা। এবং একই সঙ্গে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আজ থেকে বেশ কিছুদিন আগে, 5 মাস আগে, যখন ছাত্রদল এবং শিবির মুখোমুখি বা সাধারণ শিক্ষার্থীরা মুখোমুখি হয়েছিল, তখন রামদাও হাতে মাহবুবুর রহমান নামের এক যুবক আলোচনায় এসেছিলেন, তাকেও হত্যা করা হয়েছে। এবং আরেকটি ঘটনা, যে মসজিদের ইমামের খুতবা পছন্দ না হওয়ায় একজন মসজিদের সামনের একজন সবজি বিক্রেতা চাপাতি দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে জখম করেন এবং অনেক রক্তাক্ত অবস্থায় সেই ইমাম মসজিদে পড়েছিলেন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হসপিটালে পাঠায় এবং যিনি হামলা করেছেন তিনি স্বীকার করেছেন যে তিনি কেন হামলা করেছেন। তার খুতবা পছন্দ হয়নি বা ধর্মীয় যে জায়গাটি, যে তিনি নবীকে ছোট করেছেন, এই ধরনের একটি কথা তিনি বলেছেন এবং তিনি এই হামলার কথা স্বীকার করেছেন। অপরদিকে জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দল এবং সরকারের সাথে এক ধরনের টান প্রেরণ আছে। এই মুহূর্তে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে এক ধরনের তোপের মুখে ফেলবার চেষ্টা আগে থেকেই চলছে। সাম্প্রতিক সময়ের এই যে যুবদল এবং বিএনপির সহযোগী সংগঠনের নেতাদের এই এই কর্মকাণ্ডগুলো আসলে তাদের বিপক্ষে বেশ জনমত করতে বিরোধী রাজনৈতিক দল বা বিএনপির বিরোধী রাজনৈতিক দলগুলোর বেশ রসদ যোগাচ্ছে। এবং গতকালকে আমরা দেখলাম যে তারেক রহমান ছিল কাঙ্ক্ষিত নেতৃত্ব এবং গত 15 বছরেরও বেশি সময় ধরে তিনি নিপীড়িত, নির্যাতিত এবং নির্বাসিত। তিনি এই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যেভাবে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন, তার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম সাধারণ শিক্ষার্থীরা এবং ইসলামিক ছাত্র শিবির সহ বেশ কয়েকটি সংগঠন স্লোগান তুলেছে এবং অশ্রাব্য ভাষায় সেই স্লোগান তোলা হয়েছে। সামগ্রিক বিবেচনায় আপনার অবজারভেশন কি বলে? রাজনীতি কোন পথে? এই হত্যার সংস্কৃতি বন্ধ হবার জন্যই তো জুলাই হয়েছিল, সেটি তো বন্ধ হলোই না, বরং একইভাবে চলছে। এবং সেই চাঁদাবাজি, সেই দখলদারিত্ব এবং যে রাজনীতির বিরুদ্ধে যে সোশ্যাল কি বলে, যে এক ধরনের প্রতিক্রিয়া, তিক্ত প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া কিন্তু আবারও শুরু হয়েছে। আমরা আসলে কোন পথে এগোচ্ছি? প্রথমত হচ্ছে যে আজকে যে সমাজে অরাজকতা, সন্ত্রাস, চাঁদাবাজি, সমাজে নৈরাজ্য, এইটাকে বিচ্ছিন্নভাবে দেখলে চলবে না। কারণ শেখ হাসিনার এই ফ্যাসিবাদী শাসনে এবং তারও আগে আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা ছিল, সব কিছু মিলিয়ে যে আমাদের এইখানে একটা অরাজকতার যে একটা পরিবেশ, একটা সংস্কৃতিতে পরিণত, একটা অরাজকতার যে সংস্কৃতি, হত্যার সংস্কৃতি, এটাকে হত্যার তো সংস্কৃতি না, হত্যার অপসংস্কৃতি, এইটা যে ছিল তার একটা ধারাবাহিকতা। কারণ এর বৃদ্ধি যেটা হওয়া দরকার ছিল সেটা হচ্ছে রাজনৈতিক আন্দোলনটা সেইভাবে গড়ে ওঠে নাই। রাজনৈতিক আন্দোলনের চাইতেও এইখানে একটা সামাজিক আন্দোলন, যেটা পৃথিবীর দেশে দেশে যেটা হয়, আমাদের দেশে একসময় ছিল, সামাজিক আন্দোলনগুলো আমাদের দেশ থেকে উধাও হয়ে গেছিল এবং একটা সাংস্কৃতিক আন্দোলন লাগে। সবচেয়ে বড় কথা হলো যে এইটাকে প্রতিরোধ করতে পারে মূলত হচ্ছে সংস্কৃতির আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন। তো এই ফ্যাসিবাদের যুগে আমরা যেটা দেখেছি যে সাংস্কৃতিক আন্দোলনগুলো কার্যত স্থমিত না, কার্যত মৃত হয়ে গেছে। যেমন আমি বলি, আমাদের ছোটবেলায় আমরা দেখেছি
যে সাংস্কৃতিক আন্দোলনের সূচনা হতো খেলাঘরের মধ্য দিয়ে, কচিকাচার মধ্য দিয়ে, মুকুল ফৌজের মধ্য দিয়ে। এবং পাড়া মহল্লায় তখন এই সাংস্কৃতিক আন্দোলন, ছোট ছোট ক্লাব ছিল, সেখানে লাইব্রেরি ছিল, এবং প্রতিটা পাড়া মহল্লায় কিন্তু বিভিন্ন দিবসকে কেন্দ্র করে, স্বাধীনতা দিবস, শহীদ দিবস, রাষ্ট্রীয় এবং নানান দিবসকে সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে সামাজিক একটা অনুষ্ঠান হতো। এমনকি সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা তাদেরও জন্ম মৃত্যু দিনকে কেন্দ্র করে, তারপরে আমাদের যারা মানে আমাদের সংস্কৃতির মহিরুহ যারা, রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, তাদের জন্ম মৃত্যুর দিনকে কেন্দ্র করেও এক ধরনের কিন্তু একটা চর্চা, আনুষ্ঠানিকতা হতো। তো এই যে চর্চার অনুপস্থিতি এবং গত 15 বছরের এক হাসিনা বন্দনা, মুজিব বন্দনা সমস্ত কিছুকে শেষ করে দিয়েছে। আপনি যদি দেখেন কি বলে ওকে, কচিকাচার কিন্তু এখন আর অস্তিত্ব নাই। আমার জানা মতে ঢাকার গ্যান্ডারিয়ায় নিভু নিভু করে জ্বলছে, এছাড়া ঢাকা শহরে কচিকাচার কোনো অস্তিত্বই নাই। সারা বাংলাদেশে খেলাঘরের একটি অবস্থান ছিল, আজকে খেলাঘর কি, কাগজে একটা সংগঠনে পরিণত হয়েছে। এবং অন্য মুকুল ফৌজ তো শেষই, ওটা ডেড। এমনকি কচিকাচার একটা ভবন আছে এই সেগুনবাগিচা, এই ভবনে বাতি জ্বালানোর কোনো লোক নাই। এই তো আমাদের অবস্থা। তা এই যে সংস্কৃতি জগতের এই শূন্যতা, সামাজিক প্রতিরোধের অভাব, আর হচ্ছে কি একটা লোভের সংস্কৃতি আমাদের এখানে গড়ে উঠেছে। যেমন আমাদের সাধারণ যে মানে অভিভাবকদের যে একটা দায়িত্ব থাকে, যে আগে পাড়া মহল্লার যেটা ছিল সিনিয়র জুনিয়রের একটা অবস্থা ছিল, তারপরে অভিভাবকরা কিন্তু মানে ছেলে যদি অপরাধ করত বা অবৈধ আয় করত, তখন কিন্তু প্রশ্ন তুলতো, তুই টাকা কোথায় পেলি? কিন্তু এই হাসিনা যুগে, এই ফ্যাসিবাদী যুগে আমি কিন্তু কোনো অভিভাবককে শুনি নাই যে তুই টাকা পেলি কোথায়, তুই যে বাড়িটা কিনলি, তুই যে কালকে গাড়িটা কিনলি, তোর আয়টা কি? তুই তো কোনো আয় রোজগার করিস না। তা এই সংস্কৃতির ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এই গণ আন্দোলনের সাথে সক্রিয় অথবা সক্রিয় নাই সমর্থকও, তাদের মধ্যেও একটা বিষয় মানে সংক্রমিত হয়েছে যে রাজনীতি করলে তো টাকা পাওয়া যায়, রাজনীতি করলে তো আয় রোজগার করা যায়। মানে অনেকে বলে থাকেন বলতে আমি যা দেখেছি যে যদি রাজনীতিতে আয় রোজগারের উপায় না থাকতো তাহলে 90% রাজনীতি, বর্তমানে যারা রাজনীতির সাথে যুক্ত তাদের শতকরা 90% রাজনীতি ছেড়ে দিয়ে চলে যেত। তো এই যে রাজনীতিতে যে আয় করা যায় এবং অনেক বেশি আয় করা যায়, রাজনীতিতে আয় করলে বিদেশে আরামায়েশ করা যায়, বিদেশে বাড়ি গাড়ি করা যায়, এই যে ধারণা মাথার মধ্যে ঢুকে গেছে, এই ধারণার মানে পরিণতি হচ্ছে আজকে সমাজের এই অরাজকতা, সন্ত্রাস ইত্যাদি। পাথর মেরে হত্যা করা। আপনি যদি খেয়াল করেন, আজকেই পত্রিকায় আছে দিনাজপুর এবং পাবনার বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ এবং রক্তাক্ত সংঘর্ষ, সেখানে কিন্তু গোলাগুলি পর্যন্ত হয়েছে। এটা কি ভাবা যায়? যারা এই গোলাগুলি করেছে, যারা পরস্পর বিরোধী, একই দলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্বে তারা একজন আরেকজনকে গুলি করে ফেলছে। তার মানেটা কি? তার মানে তার সামনে হচ্ছে, কারণ এ কথা তো অবশ্যম্ভাবী যে আজকে যদি নির্বাচন হয় তাহলে কারা ক্ষমতায় যাবে? বিএনপি ক্ষমতায় যাবে। তা এখন বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই তার স্থানীয় চর দখলটা তারা সম্পন্ন করতে চায়। মানে চর দখলের যে শেখ হাসিনার যে রাজনীতি, তাই তারা স্থানীয়ভাবে সেটাকে লালন করতে চায়, কারণ এটা দেখে অভ্যস্ত। এটা খুব বিপজ্জনক। তো এই বিপজ্জনক, বিশেষ করে যেটা মানে আপনি যেটা বললেন মিটফোর্ডের যে ঘটনাটা, এটা তো চিন্তাও করা যায় না। এবং এটা কিন্তু খোদ বিএনপি এটার প্রতিবাদ জানিয়েছে এবং বিএনপি কথা বলছে, এবং অপরাধী যেই হোক তাকে আইনের মানে আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে দলটির পক্ষ থেকে, তাদেরকে যেন দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হয়। এখানে আমার একটু কথা আছে, বিএনপির বড় দল হিসেবে যেমন দায়িত্ব আছে এবং তারা আগামী দিনের ক্ষমতাসীন হতে যাচ্ছে, এই কারণে তার দায়িত্ব কিন্তু অনেক বেশি।
এই ঘটনায় তাদেরকে বহিষ্কার করা যথেষ্ট নয়। এবং তার চেয়েও বড় কথা, বিএনপির কোনো রাজনৈতিক নেতৃত্ব এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। খেয়াল করবেন, বিএনপির শীর্ষ নেতাদের দুজন কি বলেছেন, যে এই ঘটনা নিয়ে আমরা তাদেরকে বহিষ্কার করেছি, এই ঘটনা নিয়ে আমাদেরকে ট্যাগ দিয়ে অপরাজনীতি করা হচ্ছে। এটা তো অপরাজনীতি নয়, কারণ যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা তো আপনার দলের লোক, আপনার দলের কর্মী, পদবিধারী কর্মী। তো পদবিধারী কর্মীরা যদি অপকর্ম করে থাকে, তার বিরুদ্ধে যদি কোনো আপনার বিরোধী রাজনৈতিক দল বলে থাকে, এটা তো অপরাজনীতি না, বরং এইটাই রাজনীতি। আপনাকে ধরাই দিচ্ছে যে আপনার দলে সন্ত্রাসী আছে, আপনার দলে দুর্বৃত্ত আছে। আপনি সেইটা না ধরে, সেই পজিটিভ জায়গাটাকে না ধরে আপনি এটাকে অপরাজনীতি বলছেন, অর্থাৎ আপনি এক ধরনের ডিপেন্ড করছেন এই সন্ত্রাসীদের। তো খুব খারাপ কথা। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, বিএনপি যখনই ক্ষমতায় এসছে, অতীতেও বিএনপি কিন্তু সবার আগে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে আইন শৃঙ্খলার। আপনাকে আমি বলি, যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসে, তখন বাংলাদেশের অবস্থা কি ছিল আইন শৃঙ্খলার? গ্রাম বাংলায় এমন কোনো গ্রাম ছিল না যেখানে ডাকাতি হতো না। কোনো না কোনো গ্রামে, একটা অঞ্চলে প্রতিদিন ডাকাতি হতো, হাট ডাকাতি হতো, হাটের মধ্যে ডাকাতি হতো। এইটা গ্রামের লোক তখন রাত্রে পাহারা দিয়েও এই ডাকাত রক্ষা করতে পারত না। এত বাজে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল। জিয়াউর রহমানকে এসেই এই আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা করতে হয়, এবং অত্যন্ত সাকসেসফুলি। আমি যতটুকু জানি 3 থেকে 6 মাসের মধ্যে এই ডাকাত উধাও হয়ে যায় বাংলাদেশ থেকে, হাট ডাকাতি বন্ধ হয়ে যায়। কারণটা কি? জিয়াউর রহমানের একটা ভীষণ ছিল, একটা সুবিধাও ছিল। সেই সময় ডাকাতরা শুধু ডাকাতি ছিল, তার কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। এই জন্য জিয়াউর রহমান অত্যন্ত দ্রুততার সাথে, তার সততা দিয়ে, তার মেধা দিয়ে, তার সাহস দিয়ে তিনি মোকাবেলা করতে পারছেন। কিন্তু আজকে কি হবে? আগামী দিনের প্রধানমন্ত্রী কে? তারেক রহমান। এ নিয়ে তো কোনো ডিবেট করা যাওয়ার উপায় নাই। কারণ আজকে ইলেকশন হলে কি হবে? বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি ক্ষমতায় আসবে। তো আজকে ম্যাডাম জিয়া তো অসুস্থ, তাহলে প্রধানমন্ত্রী কে? এই দায়িত্ব কে নেবে? নেতৃত্বে আছেন এখন, গত 16 বছর 15 বছর ধরে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান, তিনি এই দায়িত্ব নেবেন। তার মানে তাকে একটি কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। আমি জানি না এর পিছনে চক্রান্ত আছে কিনা, দলের ভিতর থেকে, দলের বাইরে। নিজেই বলেছেন যে অদৃশ্য একটা শক্তি রাজনীতিকে শেষ করে দেবার জন্য পায়তারা করছে। তিনি কিন্তু গতকালকেও আমরা দেখলাম যে এই ধরনের একটি বক্তব্য দিয়েছেন, যে কর্মীদের উদ্দেশ্যে, যে আপনারা সেটি বুঝলেন না, আপনারা সেটা এখনো আমলে নিচ্ছেন না। তিনি কিন্তু একেবারে প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন। আমিও মনে করি এর পিছনে কোনো না কোনো চক্রান্ত আছে, এবং এটা দেশি বিদেশি আন্তর্জাতিক চক্রান্ত হতে পারে। কারণ তারেক রহমানকে একটি মহল কখনোই মেনে নেয় নাই। কারণ আগামী দিনেও খুব সহজে মেনে নেবে না। তারেক রহমান এই দেশ ছাড়তে যে বাধ্য হয়েছিলেন, শুধু চিকিৎসা করার জন্য নয়, তাকে নানান কারণে দেশ ছাড়তে বাধ্য করা হয়। সেই মহলের কি ছিল উদ্দেশ্য? তাকে শেষ করে দেওয়া। তিনি জীবিত আছেন, সুস্থ হয়েছেন, একটি গণ আন্দোলনের নেতৃত্ব দিয়ে একটি পর্যায়ে এসছেন, এদেশের যুব সমাজের অনেকের আইকনে পরিণত হয়েছেন। এটা অন্যরা কেন মেনে নেবে? তা আজকে আগামী দিনের সম্ভাব্য প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রিত্বকে যাতে কঠিন করতে হয়, কঠিন করার জন্যে এটি একটি চক্রান্ত হতে পারে। এবং সবচেয়ে বিপজ্জনক হবে জিয়াউর রহমানের পক্ষে যেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা যতটা সহজ হয়েছিল, তার জন্য ততটা সহজ হবে না। কারণ ওই যে একটু আগে বললাম, তখন ডাকাতদের পরিচয় ডাকাত ছিল, চোরদের পরিচয় চোর ছিল। কিন্তু আজকে ডাকাত বা চোরদের পরিচয় কিন্তু চোর বা ডাকাত না, তাদের দলীয় পরিচয় আছে। এই দলীয় পরিচয় আবার কি? বেশিরভাগই পাওয়া যাবে ক্ষমতাসীন। এই দলীয় পরিচয় পাওয়া যাবে কি? বিরোধী দলের নেতাদের। যেমন আজকে তো এই যে সন্ত্রাস তো শুধু বিএনপির নেতাকর্মী, নিচের স্তরের বিএনপির নেতাকর্মীরা করছে না, চাঁদাবাজি কিন্তু, এবং সন্ত্রাস কিন্তু জামাতও করছে। এই যে একটু আগে আপনি বললেন শুরুতে, যে চাঁদপুরের মসজিদের খতিবকে, এটা তো হত্যা প্রচেষ্টা, যা দেখেছি, তার যে ছবি দেখেছি, বিভৎস ছবি, কি
তার খুতবার বয়ান তার পছন্দ হয় নাই। তো এটা কিন্তু নতুন কিছু না, এটা জামাতের পুরনো রাজনীতির নতুন করে উত্থান। এবং খুলনাতে একজনকে গুলি করে হত্যা নিশ্চিত জামাতের যে রাজনীতি ছিল রক কাটা, গলা কাটা, সন্ত্রাস, হত্যা করা, সেই রাজনীতি থেকে তারা কিন্তু সরে আসে নাই। এই মানে ধরনটা পাল্টেছে। তো কাজেই এইগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে আমি দেখতে রাজি না। বিএনপির এক শীর্ষ নেতা, দুইজন শীর্ষ নেতা এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলেছেন, এই কি বলে মিটফোর্ডের ঘটনাটাকে। আমি কিন্তু এটা বিচ্ছিন্ন ঘটনা মনে করি না, একেবারে প্ল্যান্ড। আমি মনে করি যে এই যে সারা দেশে যে ঘটনাগুলো ঘটছে, আপনার গত মাসে ঝিনাইদহে 2 ভাই নিহত হয়েছে সন্ত্রাসীদের কাছে, এবং দুইজনই কিন্তু ছাত্র দলের কর্মী, এবং তাদেরকে কারা মেরেছে? তারাও কিন্তু ছাত্র দলের। এটা গোষ্ঠীদ্বন্দ্ব। তার মানে এটাও কি মেটিকুলাস প্ল্যান বলতে চাচ্ছেন আপনি? অসম্ভব কিছু না। তো কাজেই এখন যদি সতর্ক না হয়, আমার মনে হয় যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দ্রুত দেশে এসে হাল ধরা উচিত। তা না হলে এটা এর বাইরে চলে যাবে। ইভেন এইভাবে যদি আইন শৃঙ্খলার অবনতি হতে থাকে, তাহলে নির্বাচনটি ফেব্রুয়ারিতে হবে। ফেব্রুয়ারির যে সম্ভাব্য নির্বাচন, সেটা কিন্তু কঠিন হয়ে পড়বে, কারণ ইতিমধ্যে নির্বাচনী ট্রেনে যাত্রা শুরু হয়েছে। যদিও যাত্রা আগেই শুরু হয়েছে, আমার মনে হয় ট্রেনটা আগেই তুলে দেওয়া হয়েছিল লাইনের উপরে, এবং গতকালকে প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্য দিয়ে এবং তার মিটিংয়ের মধ্য দিয়ে ট্রেনের কিন্তু ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে, যাত্রা শুরু হয়েছে। অর্থাৎ এই যাত্রাকেও থামিয়ে দেওয়ার চক্রান্ত হলেও হতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি না হল ঠিক না থাকলে আপনার নির্বাচন করবেন কি করে? যদিও প্রধান উপদেষ্টা বলেছেন 17,000 নতুন, এর মধ্যে 17,000 নতুন পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়োগ দেওয়া হবে। এটা এনাফ না, কারণ আমাদেরকে এবং আপনাকে মনে রাখতে হবে যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীতে ফ্যাসিবাদের দোসরের সংখ্যা কিন্তু খুব কম না, এবং আমার ধারণা হচ্ছে যে অর্ধেকের উপরে ফ্যাসিবাদের দোসর, এবং তারা চাকরির কারণে কিছু করছে না, কিন্তু মানসিকভাবে তারা কিন্তু ভারতের দাস, ভারতের গোলাম। তো এই যে ভারতের দাস, ভারতের গোলাম, শেখ হাসিনার গোলাম, শেখ হাসিনার দাস, সবচেয়ে দুর্ভাগ্যজনক আজকে যদি একটা নিউজ দেখে থাকেন যে এরা যে কত খারাপ। শেখ হাসিনার মেয়ে কি নাম? সজীব ওয়াজেদ পুতুল, এই সাইমা ওয়াজেদ পুতুল, কত নির্লজ্জ যে সে এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাকরির জন্যে সার্টিফিকেট জালিয়াতি পর্যন্ত করেছে। অন্য কিছু জালিয়াতি তো আরো অনেক করেছে, এবং এই পদে ভোটের জন্যে, কারণ এখানে 8টা ভোট লাগতো এই অঞ্চলে, 8টা দেশের, এই ভোটের জন্য তারা কি করেছে? তারা টাকা খরচ করেছে, রাষ্ট্রীয় অর্থ দিয়ে ব্রাইব করে তারা এই পদটা বাগাইছে, এবং এর জন্য তারা সার্টিফিকেট পর্যন্ত জালিয়াতি করেছে। তার মানে এরা তো দেশপ্রেমের ধারে কাছে নাই। এইরকম একটা অপশক্তি যখন দীর্ঘদিন ক্ষমতায় থাকে, আসলে আমাদের সমাজ, সংস্কৃতি, রাজনীতি সবকিছুকে এটা ধ্বংস করে দিয়েছে। তো এইটা যদি পুনর্নির্মাণ করতে হয়, তাহলে যে ধৈর্য, যে মেধা, এবং আমি মনে করি সবার আগে একটা জাতীয় ঐক্যমতের প্রয়োজন আছে। কিন্তু আমাদের তো জাতীয় ঐক্য গড়ে উঠেছিল জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে, সেই ঐক্য আমরা নষ্ট করে ফেলেছি, বা সেই ঐক্য আমরা ধরে রাখতে পারিনি। এখনো পুরোপুরি নষ্ট হয়েছে সেটিও বলা যায় না, কিন্তু এরই মধ্যে যে এই মুহূর্তে সবচেয়ে গত 2 দিনের কিন্তু টক অফ দ্য কান্ট্রি হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। এবং আপনি যেটি বললেন যে সন্ত্রাসীদের বা ডাকাতদের এখন রাজনৈতিক পরিচয় আছে, সেক্ষেত্রে এই রাজনৈতিক দলগুলোর করণীয় কি? রাজনৈতিক দলগুলোর করণীয় হচ্ছে দলের মধ্যে শুদ্ধি অভিযান চালানো। কে চালাবে? এটা হচ্ছে প্রত্যেক দলকে তার নিজের দলের শুদ্ধি অভিযান চালাতে হবে। তারা যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হয়, তারা যদি সত্যিকার অর্থেই গণতন্ত্র চায়, তারা যদি সত্যিকার অর্থে রাজনৈতিক ক্ষমতাকে জনগণের কাছে নিয়ে যেতে চায়, এমনকি রাজনৈতিক ক্ষমতাকে তারা যদি দীর্ঘায়িত করতে চায়, তার ক্ষমতার অবস্থা এবং তার নেতৃত্বকেও যদি শক্তিশালী করতে চায়,
তাহলে দলের মধ্যে নিঃসন্দেহে শুদ্ধ অভিযানে কোনো বিকল্প। মাহবুব ভাই, আরেকটি জিনিস, আপনার আলোচনার রেশ ধরে আরেকটি প্রশ্ন আমার মধ্যে জেগেছে, সেটি হচ্ছে এটি কি নেতৃত্বের ব্যর্থতা না অযোগ্য নেতৃত্বের প্রতিফলন? আমার কাছে দুটোই। একদিকে নেতৃত্বের ব্যর্থতা আছে, কিছু অযোগ্যতাও আছে। কারণ আপনি জানেন যে এই দীর্ঘদিন আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু গণতন্ত্রের চর্চা নাই। অর্থাৎ যে মানে মানে শিকড় থেকে এই রাজনৈতিক দলগুলো কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। কারণ এগুলোর কোনো সম্মেলন হয় না, কমিটি হয় উপর থেকে। অর্থাৎ কিন্তু সাম্প্রতিক সময় আমরা দেখলাম যে বিএনপি এভাবে তৃণমূলে একেবারে ভোটের মাধ্যমে, সম্মেলনের মাধ্যমে তাদের কমিটি করছে, সেই জায়গায় কালো টাকার ছড়াছড়ি এবং এই কালো টাকার মালিকরা ভোট কিনে কায়দা করে তারা আবার নেতৃত্বেও চলে আসতেছেন। তার মানে গণতন্ত্র চর্চাও তো এক ধরনের হুমকি। চর্চা তো হুমকি। আপনার যদি মনে থাকে, আমাদের এ যাবৎকালের স্বাধীনতার পর থেকে 73 সালের নির্বাচন তো জঘন্য নির্বাচন, ওটা ছিল মিডিয়া কু। মানে 73 সালে কিন্তু মিডিয়া কু ছিল। অনেকে 73 সালের নির্বাচনকে নিয়ে খুব গর্ব করে। এমনকি আমি দেখেছি বিএনপির নেতৃত্বের মধ্যেও কেউ কেউ 73 সাল এবং 73 সালের সংবিধান নিয়ে তাদের দরদ উতলে ওঠে। মানে আমি অবাক হয়ে যাই, একটা বাকশালী সংবিধান, আওয়ামী সংবিধান, একটা 73 সালের একটা মিডিয়া কুর নির্বাচন, সেটাকেও এরা এন্ডোর্স করে। কি করে? তো যাই হোক, সেটা কোনো কথা না। আপনি বিষয়টা জানি কি ছিল, যে গণতন্ত্র চর্চা, গণতন্ত্রে কালো টাকার মাধ্যমে তারা নেতৃত্ব দখল করে ফেলছে। আবার আমাদের এখানে এ যাবৎকালে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হয়েছে 27শে ফেব্রুয়ারির নির্বাচন, বিচারপতি শাহাবুদ্দিনের নির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়ে সরকার গঠন করে 91 সালে। এবং সেটাই ছিল বাংলাদেশের সবচেয়ে ভালো নির্বাচন। সেই নির্বাচনে কোনো লাশ পড়ে নাই, সেই নির্বাচনে কারো মাথা ফাটে নাই, সেই নির্বাচনে 17 জন সামান্য আহত হয়েছিল হাতাহাতিতে। সেখানে লাঠালাঠি ছিল না, সেখানে গুলি ছিল না। তারপরেও এই নির্বাচনের পরে বিচারপতি শাহাবুদ্দিনের একটি ঐতিহাসিক বক্তব্য আছে। বলছে, নির্বাচনটি ভালো হয়েছে, কিন্তু আমি কালো টাকার খেলা বন্ধ করতে পারি না। অর্থাৎ কালো টাকা আমাদের নির্বাচনে যে একটা বড় ধরনের প্রভাব বিস্তার করছে, বাজারে যে কালো টাকা, বিশেষ করে আমাদের, এটা তো অস্বীকার করার উপায় নাই, লুটের টাকা বা আমাদের এখানে রাজনীতির যে দুর্বৃত্তায়ন হয়েছে, এই রাজনীতির দুর্বৃত্তায়ন তো এমনি এমনি হয় নাই। আমাদের এখানে হচ্ছে লুটেরা পুঁজি, মানে এখানে যে লুটেরা পুঁজির যে মানে ঘনীভূত হয়েছে। কারণ আমাদের এখানে যদি জাতীয় পুঁজির বিকাশ ঘটত, মানে যে কথাটা এদেশের সমাজতন্ত্রে যারা বিশ্বাস করে তারাও কিন্তু বলে যে পুঁজিবাদের একটা স্তরে যদি জাতীয় পুঁজির বিকাশ ঘটে, তারা কিন্তু পুঁজিবাদের বিরুদ্ধে না, তারা জাতীয় পুঁজির বিকাশ চায়। যেটা আমরা দেখেছি ভারতের আর্লি স্টেজে, মানে নেহরুর যুগে জাতীয় পুঁজির বিকাশটা ঘটেছে। এখন কিন্তু ভারতে কিন্তু দুর্বৃত্তায়ন, ভারতের পুঁজিও কিন্তু এখন লুটেরা পুঁজি। আম্বানি কে আদানিরা কিন্তু লুটেরা পুঁজির মালিক। অন্যদিকে বিড়লা বা কি বলে ওর নাম, টাটা, তারা কিন্তু লুটেরা পুঁজি না, তারা কিন্তু জাতীয় পুঁজির বিকাশ ঘটায়, তারা একটা শিল্প বিকাশ ঘটাইছে। তা আমাদের এখানে লুটেরা পুঁজি হওয়ার কারণে এখানে কিন্তু শিল্পের কোনো বিকাশ ঘটে নাই, একেবারে স্রেফ লুট। যেমন আমরা গার্মেন্টস নিয়ে যে গর্বটা করি না, আমি মাঝে মাঝে অবাক হয়ে যায়, আমাদের শিক্ষিত সমাজ, ইভেন সব জানতার সাংবাদিকরাও বলেন যে গার্মেন্টস আমাদেরকে রক্ষা করছে। গার্মেন্টস আমাদেরকে কত টাকা আনে? 11 থেকে 12 বিলিয়ন ডলার। ব্যাক টু ব্যাক এলসিতে চলে যায় কত। আমরা তো ভাই হচ্ছে, আমরা তো দর্জিগিরি করি। আসলে এইটা কিন্তু আন্তর্জাতিকভাবে এটা ইন্ডাস্ট্রি হিসেবে স্বীকৃত না, আমরা তো স্রেফ দর্জিগিরি করি। এটা কিন্তু মর্যাদার ব্যাপার না। অবশ্য বলবেন দর্জির কাজ কি মর্যাদা হানির কাজ? সব রকম কাজই তো কাজ, নিশ্চয়ই এটা মর্যাদাপূর্ণ কাজ, তবে এটা উন্নত কোনো শিল্প না, এটা শিল্প না, শিল্পের একটা অংশ। তো এইভাবে কিন্তু লুট হচ্ছে। এই যে লুটেরা পুঁজি,
যেমন গার্মেন্টসের এই মানে ব্যবসার নামে মানে সবচেয়ে সহজ তো হচ্ছে গার্মেন্টসের ব্যবসার নামে বিদেশে অর্থ পাচার। তো এই লুটেরা পুঁজির যুগে, এই লুটেরা পুঁজির অবস্থায় রাজনীতির যে দুর্বৃত্তায়ন, আপনি জানেন যে এটা এরশাদের আমল থেকে শুরু হয়েছে, যে নমিনেশন কেনা বেচা। এবং কি নির্লজ্জ, শেখ হাসিনা নিজে বলতেন আমি 100টা বিক্রি করব। শেখ হাসিনা নিজে এটা আমাদের জুলাই গণঅভ্যুত্থানে জুলাই 2024 যে রক্ত, যে ত্যাগ, এই গণঅভ্যুত্থান তো এই সব কিছু পেছনে ফেলে এগুলো বাদ দিয়ে নতুন এক ধরনের রাজনৈতিক বন্দোবস্ত বা সংস্কৃতি চর্চা করবার স্বপ্নই ছিল। এই তরুণরা তো প্রাণ দিয়েছিল সেই কারণে। আজকেও কেন আমাদের রক্ত ঝরাতে হচ্ছে? আজকে কেন রাজনৈতিক, আপনার কথা অনুযায়ী যদি বলি যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন সেটি যদি বন্ধ করা না যায়, এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ যদি তারেক রহমানের এটি হয়, তিনি কি সেটি বোঝেন না, না তিনি নিরুপায়? আসলে রাজনৈতিক নেতৃত্বে যিনি থাকেন, সে তারেক রহমানই হোক আর পৃথিবীর যে দেশে যে নেতাই হোক, জেনে বুঝেও অনেক কিছু তাদেরকে হজম করতে হয়। সিরাজউদ্দৌলা জানতেন না যে মির্জাফর বেঈমানি করবে? উনি জানতেন, কিন্তু তারপরেও তিনি আশা করেছিলেন যে আমার সাথে রক্তের সম্পর্ক আছে, তিনি সেনাবাহিনীর প্রধান, এই মুহূর্তে বিভেদ করার দরকার নাই, তাকে দিয়ে এই যুদ্ধটা পরিচালনা করে। তার মধ্যে কিন্তু শঙ্কা ছিল। ঠিক একইভাবে আজকে তারেক রহমানকে জানেন না? তিনি জানেন, আমার মনে হয় আমাদের চেয়ে অনেক বেশি জানেন তার দলের অবস্থাটা কি। তিনি ঠিকই জানেন এই দলের মধ্যে ঘাপটি মরে আছে বিদেশি শক্তির এজেন্ট। তিনি জানেন এই দলের মধ্যে ঘাপটি মেরে আছে লুটেরা পুঁজির এজেন্ট। তিনি জানেন এই দলের মধ্যে দুর্বৃত্তদের প্রতিনিধি আছে। তো আমার ধারণা হচ্ছে তিনি দেশে আসার পর এই বিষয়গুলোর দিকে নজর দেবে। এই বিষয়গুলো যদি, কিন্তু দেশে আসার আগেই তো অবস্থা খারাপের দিকে যাচ্ছে। আপনি গতকালকের চিত্র, ঢাকার চিত্র আপনি তো নিজে প্রত্যক্ষ করেছেন, এবং ক্যাম্পাসগুলোতে যে তারেক রহমানকে নিয়ে গর্ব করে স্লোগান দেওয়া হয়েছে, সেই ক্যাম্পাসে অশ্লীল স্লোগান তোলা হয়েছে ওনার বিরুদ্ধে। এইটা ওনাকে ব্যক্তিগতভাবে দায়ী করবার তো সুযোগ নেই, কিন্তু ব্যবস্থা তো সেই দেশে আসবার পরে নেবেন না দেশে আসবার আগে নেবেন, সেটি তো মুখ্য না। পরিস্থিতি তো নিয়ন্ত্রণে নিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানকে নিয়ে যে অশ্লীল কথাবার্তা এবং তার বিরুদ্ধে স্লোগান, এটা আমার ধারণা হচ্ছে তরুণদের এটা আবেগের বহিঃপ্রকাশ। এটি কি আবেগ শুধুমাত্র, না এটি প্ল্যান? আবেগও হতে পারে। আমার মনে হয় মূলত আবেগ এবং তাৎক্ষণিক ক্ষোভের বহিঃপ্রকাশ। কারণ হয় কি, অশ্লীলতার জন্ম দেয় না। অশ্লীলতা হচ্ছে আমাদের এখানে, আমরা সংস্কৃতির চর্চা না থাকায় আমরা কিন্তু মানে অশ্লীল কথাবার্তায় অভ্যস্ত হয়ে উঠি। আপনি যদি দেখেন রাজনৈতিক আলোচনা দূরে থাক, পাড়া মহল্লার ক্লাবগুলোতে যদি বসেন, অশ্লীল কথাবার্তা আজকাল আর ক্লাব ইয়েতে বসা যায় না। ইভেন যে কোনো ক্লাব, সে ধানমন্ডি ক্লাব হোক, সে বনানী ক্লাব হোক, সে ঢাকা ক্লাব হোক, অথবা ন্যাশনাল প্রেস ক্লাব হোক, সেইখানে দু চারটা কথাবার্তার মধ্যেই মানে অহেতুকভাবে অশ্লীল কথাবার্তা চলে আসে, অশালীন কথাবার্তা চলে আসে। আমরা কিন্তু প্রতিবাদ করলে অনেক আশংসা রাখেন তো। তো এই যে অশ্লীল কথাবার্তার চর্চা যেটা করছে, এই যে একটু আগে বলছিলাম যে আমাদের ভিত্তিটা নষ্ট করে দিয়েছে, যে শিশু সংগঠন, তারপরে ছাত্র সংগঠন, সংস্কৃতির চর্চা, গানের চর্চা, নাচের চর্চা, এগুলো না থাকায় সংস্কৃতির বই পড়ার চর্চা। আপনি তো অবাক হবেন, পৃথিবীতে কদিন আগে দেখলাম যে বই পড়ার যে মানে তালিকা, সেইখানে আমাদের অবস্থান হচ্ছে সর্বনিম্নে, একেবারে সর্বনিম্নে। আর যারা পৃথিবীতে উন্নতির উন্নয়নের শিখরে পৌঁছাইছে, তারা কিন্তু তাদের বইয়ের মানে গড় বইয়ের পাঠের, যেমন রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, জাপান, যুক্তরাষ্ট্র, যে প্রথম 10-এর মধ্যে এরা সবাই আছে। তার মানে যে জ্ঞানের চর্চা করে বলি তারা তো আগাই আছে। আমি তো জ্ঞানের মানে আমাদের এখানে বলা হতো এক সময় যে জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলব। কি ইডিওটিক কথাবার্তা! জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলবেন
লাইব্রেরিগুলো বন্ধ করে জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলবেন শিক্ষকদের অমর্যাদা করে? এটা হয়? তা এখন এই জ্ঞানভিত্তিক সমাজ গড়ে না তুলে শিক্ষকদের অমর্যাদা করে আজকে অশ্লীল রাজনীতির চর্চা করার এইটাই হলো পরিণতি আমি মনে করি। তবে এটা ছাত্রদের এটা খুব দুঃখজনক, নিঃসন্দেহে আমার মনে হয় ছাত্ররা নিজেরাও বুঝতে পারবে আবেগের বশবর্তী হয়ে তারা কি করেছে। কারণ রাজনৈতিক নেতৃত্বকে যদি এইভাবে রাজনৈতিকভাবে আক্রমণ করতে হয়, তা না করে এই অশ্লীল আক্রমণ, এবং বিশেষ করে তিনি তো দেশ থেকে অনেক দূরে আছেন, তো এটা আমার মনে হয় যে তারা নিজেরাই তাদের নিজেদের ভুল বুঝতে পারবে। কারণ আমাদের নেতৃত্বকে যদি আমরা বিতর্ক, মানে দেশের আগামী দিনের সম্ভাব্য প্রধানমন্ত্রীকে যদি আমরা বিতর্কিত করে ফেলি, তাহলে এটা জাতির জন্য কোনো শুভ কিছু বয়ে আনবে। আমরা আসলে অনুষ্ঠানের শেষের দিকে, আমাদের শেষ করতে হচ্ছে, শেষ করতে চাচ্ছি আসলে আমাদের জুলাই সনদ ঘোষণা নিয়ে এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের বিরোধ চলছে, এবং এর মধ্যে আবার রাজনৈতিক এই উত্তেজনা বা ঘোলা পানি বা পরিস্থিতি ঘোলাটে করে ফেলা, এই বিষয়গুলো নিয়ে ছোট্ট করে শেষ করতে যাচ্ছি। এই জুলাই ঘোষণাকে মানে একটু আগে বলছিলেন যে জুলাই অভ্যুত্থান বা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে ঐক্যটা গড়ে উঠেছে, সেই ঐক্য তো ফাটল ধরেছে। ফাটল ধরেছে না, ফাটল ধরানো হয়েছে। যেমন জুলাই ঘোষণা কেন তো দেরি হলো, হওয়া উচিত ছিল না। এখানে সরকারের ব্যর্থতা আছে। বড় দল হিসাবে আমি মনে করি বড় দলগুলোর বড় দল না, সমস্ত রাজনৈতিক দলের ব্যর্থতা আছে। যেমন এইখানে এই জুলাই ঘোষণার দাবিটা কিন্তু ছাত্রদের পক্ষ থেকে, তখনও কিন্তু দল গঠন হয় নাই, ছাত্রদের পক্ষ থেকে জুলাই শহীদ মিনারে প্রথম দাবি করা হয়েছিল, এবং সরকার দায়িত্ব নিয়েছিল আমরা দেব। দিলেন না কেন? সমস্যা কোথায়? আপনি কি আমাদের জানিয়েছেন, জাতিকে জানিয়েছেন এখানে সমস্যা? আপনি জানান নাই। আর এই প্রশ্ন দেখলাম সমস্ত রাজনৈতিক দল, বিএনপি থেকে শুরু করে ওই একেবারে সাইফুল হকের দল থেকে শুরু করে মান্নার দল, সব এক হয়ে গেল। মানেটা কি? মানে কিছু না, এটা হচ্ছে ইগো। অর্থাৎ এই ছাত্ররা এত কিছু করে ফেলেছে, আমরা কিছু করতে পারলাম না, এক ধরনের ইগো কাজ করেছে যে ছাত্ররা কেন দেবে, সরকার কেন দেবে, আমরা কেন নাই। অর্থাৎ এই জুলাই ঘোষণাপত্রর মানে বিলম্বিত অবস্থায় জাতিকে বিভক্ত করেছে। আমি মনে করি যেমন এখনো যেটা বলা হচ্ছে যে জুলাই ঘোষণাপত্র কি হবে, এটা সংবিধানের অংশ হতে পারে না। কেন হতে পারে না? এত বড় ঘটনার মধ্য দিয়ে কার্যত বাংলাদেশের, এটা তো দ্বিতীয় স্বাধীনতা। বাংলাদেশ স্বাধীনতা হরণ হয়ে গেছিল। আমার স্বাধীনতা তো দিল্লিতে ছিল, আমার সার্বভৌমত্ব দিল্লিতে বন্দী ছিল, সেখানে আমার সার্বভৌমত্বকে ফিরায় আনা হয়েছে। তাই এইটাকে আপনি বিলম্বিত করলেন কেন? আবার বলা হচ্ছে কি এর রাজনৈতিক ভিত্তি নাই। কোনো নেতা বলছে এর রাজনৈতিক ভিত্তি নাই, এটা সংবিধানের অন্তর্ভুক্ত করা যাবে না, এটি একটি ঘোষণা হিসাবে থাকবে। মানেটা কি? তার মানে তো কার্যত আপনি জুলাই ঘোষণাকে ইগনোর করছেন। তবে সর্বশেষ যে খবর পাওয়া গেছে যে বিএনপির নেতৃত্ব এই জুলাই ঘোষণার কিছু সংশোধনী নিয়ে এসে সিপাহী জনতার বিপ্লবের দিনটাকে এটার মধ্যে অন্তর্ভুক্ত করে আবার এর সাথে ৭১-এর স্বাধীনতার বিষয়টাকেও যুক্ত করে, মানে একটা ভালো কিছু হচ্ছে, পুরনো কিছু কেন টেনে আনার দরকার আছে? খুব কি দরকার আছে? সিপাহী জনতার বিপ্লব, যার মধ্য দিয়ে জিয়াউর রহমান ক্ষমতায় এসেছেন, এটা কি কোনো বিতর্কিত? তো বিতর্কিত না, সমগ্র জাতি মেনে নিয়েছে, এবং মেনে নেওয়ার মধ্য দিয়েই আজকে জিয়াউর রহমান এসেছেন। জিয়াউর রহমান কিন্তু মানে আপনাকে আমি বলি, জিয়াউর রহমান কিন্তু প্রেসিডেন্ট ছিলেন না, তিনি রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি অল্প দিনের মধ্যে একজন, শোনেন, বাংলাদেশে অসংখ্য প্রেসিডেন্ট আসবে যাবে, অসংখ্য প্রধানমন্ত্রী আসবে যাবে, রাষ্ট্রনায়ক কজন হতে পারবে? রাষ্ট্রনায়ক একজন দুজন হয়। জিয়া রহমান কিন্তু রাষ্ট্রনায়ক হয়ে উঠেছিলেন, যেটা শেখ মুজিবও পারেন নাই। শেখ মুজিবের রাষ্ট্রনায়ক হওয়া সহজ ছিল, কিন্তু সেটা তিনি ধরে রাখতে পারেন নাই। জিয়াউর রহমান সেটা ধরে রেখেছিলেন। তো সেই ৭ই নভেম্বরকে এর সাথে যুক্ত করে এটাকে জিয়াউর রহমানকে মহিমান্বিত করা হচ্ছে, জিয়াউর রহমানকে দয়া করা হচ্ছে। বিএনপি নেতারা মনে করে কি যে জিয়াউর রহমানকে আফল করবে? শেখ মুজিবকে আফল করতে যায়
শেখ হাসিনা শেখ মুজিবকে ডুবাইছে। আরে এখনো তো ভালো, শুধু 32 নম্বরে বাড়ি গেছে। আমি আপনাকে বলে রাখছি, টঙ্গিপাড়ার কবরও থাকবে না, একটা ইট থাকবে না, থাকতে পারে না শেখ হাসিনার কর্মকাণ্ড। আজকে কি সেই পথে হাঁটবে বিএনপি? জিয়াউর রহমানকে প্রতিষ্ঠা করবে? এ দায়িত্ব তাকে কে দিয়েছে? জিয়াউর রহমান তিনি রাষ্ট্রনায়ক, বাংলাদেশের ইতিহাসে তিনি রাষ্ট্রনায়ক। তাকে প্রতিষ্ঠিত করার নতুন করে দরকার নাই। তিনি প্রতিষ্ঠিত। তাকে জুলাই ঘোষণাপত্রে টেনে আনা হচ্ছে। আমি মনে করি এটা হচ্ছে বোকামি। এটা বড় রাজনৈতিক দলের বড় ধরনের বোকামি হয়। কি বড় রাজনৈতিক দল যখন বোকামি করে, ভুল করে, বড় বোকামি করে, বড় ভুল করে, জাতিকে তার খেসারত দিতে হয়। আজকে জুলাই ঘোষণাপত্র আমার মনে হয় যদি দ্রুত করা হয়, এই যে জাতীয় ঐক্যের ফাটল, এই ফাটল আর থাকবে না। এবং যে এখন ট্রেনটা, নির্বাচনী ট্রেনটা, যে ইঞ্জিনটা চালু হয়েছে, এই ইঞ্জিনটা ঠিক মতো চলবে, গন্তব্যে পৌঁছবে। এটি আমার কথা। জি, এবং এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণে চলে আসবে। এর মধ্যে তো আসবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে। মানে একেবারেই শেষ করব, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সরকারকে এবং রাজনৈতিক দলগুলোর কি করা উচিত এই মুহূর্তে একেবারে ছোট্ট করে বলবেন, শেষ করবে একেবারে টু দি পয়েন্ট। সরকারকে দায়িত্ব নিতে হবে এবং সবার আগে স্বরাষ্ট্রমন্ত্রী যে আছে, স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে পরিবর্তন করতে হবে। তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তাকে পরিবর্তন করে নতুন করে পরিকল্পনা নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের ব্যবস্থা নিতে হবে। এবং রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে তার নিচের তলায় কোথায় এই দুর্বৃত্তরা লুকায় আছে খুঁজে খুঁজে বের করে, আমি আগেই বলেছি, একটা দলের মধ্যে শুদ্ধ অভিযান চালাতে হবে। সব দলের মধ্যে। জামাত নিজেদেরকে ভালো মানুষের মুখোশ পরে আছে দাড়ি টুপির আড়ালে, সেইখানে যে ভয়ঙ্কর সন্ত্রাসীরা লুকায় আছে তাদেরকেও খুঁজে বের করতে হবে। এই আমার শেষ কথা। ধন্যবাদ মাহবুব ভাই। প্রিয় দর্শক, আমরা আসলে প্রত্যাশা করি কাঙ্ক্ষিত সমাধানের লক্ষ্যে বাংলাদেশ পৌঁছাক এবং যে ট্রেন, মাহবুব ভাইয়ের কথা অনুযায়ী যে ট্রেন চলতে শুরু করেছে সেটি যেন থেমে না যায়। ফেব্রুয়ারির মধ্যেই যেন সেই ট্রেন কাঙ্ক্ষিত যে গন্তব্য, সেই গন্তব্যে পৌঁছায়। সেজন্য রাজনৈতিক দলগুলোকে আরও বেশি সচেতন হতে হবে, আরও বেশি সজাগ দৃষ্টি রাখতে হবে। তাদের নিচের কর্মী বা নিচের সমর্থকদের কর্মকাণ্ড যেন তাদের যাত্রাকে বাধাগ্রস্ত না করে, এবং সরকারকেও আরও দায়িত্বশীল এবং আরও সক্রিয় ভূমিকা রেখে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখবেন, সেই প্রত্যাশা আমরা রাখছি। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।